একটা পার্কে বসে আছে তন্ময় আর ছোঁয়া, সাথে আছে মৃন্ময় এবং দীপ্ত। দীপ্ত মোবাইল ফোনেই ভীষণ ব্যস্ত। দীর্ঘদিন পর পরীর মতো সুন্দর একটা মেয়ের সাথে ফেসবুকে রিলেশন হয়েছে। মেয়েটা ভীষণ লক্ষ্মী, ওর নাম তাহারিম, বাসা রংপুর। লং ডিস্টেন্স রিলেশনশিপ হলেও মনের দূরত্ব বিন্দু পরিমাণ নেই। ভালোবাসা খাঁটি হলে কাছে আর দূরে বলে কিছুই হয় না। দীপ্ত এক সাইডে বসে চ্যাটিং করে যাচ্ছে, মৃন্ময় ওদের দুজনের মাঝের সমস্যা সলিউশনের চেষ্টা করছে। গত রাতে তন্ময় সুইসাইডের চেষ্টা করেছিল। বোর্ড পরীক্ষা শেষ হলেই ছোঁয়ার এঙ্গেজমেন্ট হবে বলে জানানো হয়েছে এবং ছোঁয়াও সেই বিয়েতে সম্মতি জানিয়েছে। মৃন্ময় সারার সাথে কথা বলার জন্য উঠে গেল, তখন তন্ময় নীরবতা ভেঙে ছোঁয়ার হাত ধরে অশ্রুসিক্ত চোখে বলল, তুই কি সত্যিই বিয়েতে রাজি ছোঁয়া? তন্ময়ের গায়ে আজ বেগুনি রঙের পাঞ্জাবি আর পরনে সাদা পায়জামা। ঘেমে পাঞ্জাবির বুকের কাছটায় ভিজে গিয়েছে। ফর্সা সুন্দর মুখশ্রীতে দুশ্চিন্তার ছাপ। কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘাম জমেছে। নাকের ডগা থেকে ঘাম বেয়ে পড়ছে। সিল্কি চুলগুলো ফ্যানের বাতাসে উড়ছে। ছোঁয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার সামনে বসে থাকা রূপকথার নায়কের দিকে। তার পক্ষে কি আদৌ সম্ভব এমন সুন্দর ভয়ানক পুরুষের ভালোবাসা উপেক্ষা করা? নারী কি টাকায় আটকায় নাকি ভালোবাসায়? ছোঁয়া দম ধরে রইল কিছুক্ষণ। ভেতরে কি চলছে কারো বোঝার উপায় নেই। তন্ময়ের থেকে হাতটা ঝাড়ি মেরে সরিয়ে নিয়ে বলল, আমি রাজি না থাকলে কি বিয়ে হতো? আমি এই বিয়েতে রাজি বলেই বিয়েটা হচ্ছে। ছোঁয়ার কথাগুলো যেন তন্ময়ের হৃদয়ে তলোয়ার চালানোর মতো যন্ত্রণা দিল। বুকে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, তবুও মন মানতে নারাজ। তন্ময় সম্পূর্ণরূপে শিওর এইসব ছোঁয়ার মনের কথা হতেই পারে না। তন্ময় আবারও ছোঁয়ার হাতটা নিজের দিকে টেনে নিল। শক্ত করে ছোঁয়ার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, ছোঁয়া জান আমার, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এমন করিস না প্লিজ। তোর দুটো পায়ে ধরি আমি। তুই বললে এ শহরে সবাইকে ডেকে সবার সামনে তোর পায়ে ধরে আমি তোকে ভিক্ষা চাইব। তুই বললে আজীবন তোর বাবার গোলাম হয়ে থাকবো। আমি তোর বাবার পায়ে ধরবো। তুই যা বলবি তাই করবো, শুধু আমাকে ছেড়ে যাস না। তুই তো জানিস ছোঁয়া, আমার জীবনে আর কেউ নেই। ভালোবাসা বুঝতে শেখার পর থেকে আমি শুধু তোকেই ভালোবাসি। আমার শিরা উপশিরা শরীর মনে সর্বত্র জুড়ে শুধু তোর বসবাস ছোঁয়া। তুই জানিস তুই ছাড়া আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আমার অক্সিজেন তুই ছোঁয়া। এই পৃথিবীতে আমার সম্পদ বলতে মার তুই ছাড়া কেউ না ছোঁয়া। দুজনের একজনকে ছাড়াও আমি বাঁচবো না ছোঁয়া। ছোঁয়া আবারও নিজের হাত ছাড়িয়ে নিল তন্ময়ের থেকে। বেশ কঠিন গলায় বলল, তুই কি একটা বাচ্চা ছেলে তন্ময়? এমন করছিস? তোর এত পাগলামির মানে কি? আমরা তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নই, জাস্ট ফ্রেন্ড তন্ময়। অন্য কিছু নেই আমাদের মাঝে। আমি কি কখনো তোকে বলেছি তোকে আমি বিয়ে করব বা ভালোবাসি তোকে? আমি যখন এমন কিছু বলিনি, তাহলে তুই কোন আশে আমাকে নিয়ে এত কিছু ভেবে রেখেছিস? তন্ময় শান্ত থেকে অশান্ত হয়ে গেল। শান্ত তন্ময় প্রথমবার গর্জে উঠল, আমাদের মাঝে কিছু ছিল না মানে? না ছিল কি? হ্যাঁ, আমাকে যদি ভালো না বাসবি তাহলে আমার প্রতিটা জন্মদিনে নিজের হাতে কেক বানিয়ে আমার জন্য পায়েস রান্না করে আমার জন্য পাঞ্জাবি কিনে কেন দিস তুই? সাথে আমার মায়ের জন্য শাড়ি। দেখ, আজকের পরা পাঞ্জাবিটা তোর দেওয়া। আমার দেওয়া প্রতিটা ফুল খুব যত্নে গুছিয়ে রাখা। আমার সাথে বৃষ্টিতে ভেজা কোচিং শেষে পার্কে বসে গল্প করা। বাসায় যা রান্না করিস আমার জন্য গোপনে এনে খাইয়ে দেওয়া। আমার সামান্য অসুখ হলে আমার মায়ের মতো পাগল হওয়া। রোজ রাতে টিউশনে শেষে দেখা করার, নড়াইল পদ্ম বেলে গিয়ে পদ্ম তোলা। এমন লক্ষাধিক স্মৃতি আছে। সেসব কি ভালোবাসা নয়? ছোঁয়া অন্যদিকে ঘুরে তাকিয়ে বলল, ওগুলো জাস্ট ফ্রেন্ড হিসাবে করেছি। তুই ফ্রেন্ডশিপের ভিন্ন মিনিং করলে দোষ কি আমার? তন্ময় ছোঁয়ার গাল ধরে নিজের দিকে ঘোরালো। চোয়াল শক্ত করে বলল, ওটা ফ্রেন্ড হিসেবে ছিল। তাহলে তোকে যে আমি কিস করেছিলাম সেটা কি ছিল? তুই সেই কিসের রেসপন্সও করেছিস। সেটাও কি বন্ধুত্ব ছিল? কিসের মতো সুন্দর অনুভূতি একমাত্র ভালোবাসার মানুষ কি করা যায়? ও তো দে, ওটাও কি তুই ফ্রেন্ড হিসেবে নিয়েছিস? তন্ময়ের অ্যাটাকে ছোঁয়ার উত্তর দেওয়ার ভাষা হারালো। বুকের মাঝে ঠিপ ঠিপ শব্দ হচ্ছে তার। চোখে মুখে মিথ্যার স্পষ্ট জাল ধরা পড়েছে। চোখ মুখ কাঁপছে ছোঁয়ার।
তন্ময়ের আকুতি ভরা চোখের দিকে তাকাতে পারছে না। তন্ময়ের হাত থেকে নিজের মুখটা সরিয়ে নিয়ে বলল, হ্যাঁ, ওটা এমনিই ছিল, সবই এমনি ছিল। তন্ময় এবার আরো বেশি উত্তেজিত হয়ে বলল, মৃন্ময় কি তোকে কোনোদিন কিস করেছে? দীপ কি কিস করেছে? এতই যদি নর্মাল ব্যাপার হতো তুই ওদের সাথেও কেন করি না সেটা? তুই মিথ্যে বলছিস আমাকে। বাবার প্রেশারে তুই বিয়েতে রাজি হচ্ছিস, কেন সত্যি বলছিস না তুই? ছোঁয়া এবার চিৎকার করে বলে উঠল, আমার ইচ্ছা, আমি বিয়ে করছি, তোকে কেন সবকিছুই কৈফিয়ত দেব? তুই আমাকে ফোর্স করতে পারিস না তন্ময়। আমি তোর ফিলিংসের মূল্য দিতে পারিনি, তাই ক্ষমা করিস। আমি গেলাম, কোনোদিন আমাকে আর বিরক্ত করবি না, তাহলে ভুলে যাব তুই আমার ফ্রেন্ড। বলেই ছোঁয়া টেবিল থেকে উঠল চলে যাওয়ার উদ্দেশ্যে। সাথে সাথে তন্ময় ছোঁয়ার হাত টেনে ধরলো। ফের আর একবার ভিখারির মতো করুণ কণ্ঠে বলল, প্লিজ ছোঁয়া, এভাবে যাস না। তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি। বাঁচতে পারবো বল? আমি জন্মগত গরিব ছোঁয়া, দরিদ্রতা আমার দুর্বলতা, কিন্তু এতে আমার দোষ নেই। আমি ইচ্ছে করে দরিদ্র ঘরে জন্মাইনি। আগে যদি জানতাম গরিব হলে পৃথিবীতে ভালোবাসা মানুষকে পাওয়ার পথে অনেক বড় বাধার কারণ হবে, তাহলে সৃষ্টিকর্তাকে বলতাম আমাকে যেন তোর থেকে বড়লোকের ঘরে জন্ম দেন। পরের জন্মে যেন আমি ভীষণ ধনী ঘরের সন্তান হই, কারণ টাকা থাকলে সব পাওয়া যায়। এই যে দেখ, দিনের পর দিন সাধনা করে আমি তোকে পাচ্ছি না, অথচ অচেনা অজানা কেউ সাধনা ছাড়াই তোকে পেয়ে যাবে। কারণ কি? কারণ তার টাকা আছে। ছোঁয়া চোখ বন্ধ করে বলল, আর কতবার আমাকে লোভী বলবি? আর কতবার এসব বলে অপমান করবি? যা তোর মনে আছে বল। তন্ময়ের বুক কেঁপে উঠল। সে কি ছোঁয়াকে আঘাত দিয়ে ফেললো? দ্রুত অনুনয়ের স্বরে সে বলল, না ছোঁয়া, তুই লোভী না। আমি জানি তোর পরিবার তোকে প্রেশার দিচ্ছে। একবার সব ছেড়ে আমার হাত ধরে দেখ। আমি তোর বাবার যোগ্য জামাই হয়ে দেখাবো, তোর যোগ্য স্বামী হয়ে দেখাবো। প্রমাণ করে দেব মানুষ চাইলেই ছোট থেকে বড় হতে পারে, আর আমি তা পারবো ছোঁয়া। আর পারছে না, কোনোভাবেই তন্ময়ের কথা সে আর উপেক্ষা করতে পারছে না। কিন্তু যেভাবেই হোক তন্ময়ের কাছ থেকে তাকে পালাতেই হবে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে ছোঁয়া বলল, আমি আসি তন্ময়, আমার বাবাকে আমি কখনো কষ্ট দিতে পারবো না। মায়ের খেয়াল রাখিস। আমাকে আর যদি আটকে রাখার চেষ্টা করেছিস, বুঝবো তুই লোভী। তন্ময়ের সমস্ত পৃথিবীটা যেন কাঁপতে শুরু করলো। চেনা মানুষের এই রূপ অচেনা রূপ তাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। এত বড় কথাটা ছোঁয়া তাকে শোনাতে পারলো? ছোঁয়ার হাত ছেড়ে দিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, হ্যাঁ আমি লোভী, ভীষণ লোভী, তোর ভালোবাসার লোভী আমি। মৃন্ময় আর দীপ্ত খানিকটা দূরে দাঁড়িয়ে ওদের দুজনের কথা দেখছে। ততক্ষণে অসুস্থ অবস্থায় সারাও এসে হাজির হয়েছে। তন্ময়ের অসহায়ত্ব ওদের তিনজনকে কষ্ট দিচ্ছে। ওদের কথোপকথন শেষ হলে ওরা তিনজনে ভেতরে প্রবেশ করলো। মৃন্ময় আর দীপ্ত ভেঙে পড়া তন্ময়কে ধরলো। ছোঁয়ার দিকে তাকিয়ে অগ্নি চোখে তাকালো ওরা দুজন, যেন এক্ষুনি চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে। মৃন্ময় রাগান্বিত হয়ে বলল, তন্ময় কোনোদিন বলতে পারেনি, তবে আমি বলছি, তুই আর তোর বাপ দুজনেই লোভী। তোর বাপের অমন টাকা ভরে আমি মতি ওরা। তোর বাপ তোর জন্য টাকাওয়ালা ছেলে খুঁজছে ঠিকই, কিন্তু তোর বাপের সমস্ত সম্পত্তি দিয়েও তন্ময়ের মতো ছেলেকে কেনার ক্ষমতা তার নেই। তন্ময় একটা ডায়মন্ড। তুই আর তোর বাপ তন্ময়ের যোগ্যতা নয়। আমার বোন হলে আমি তন্ময়ের সাথে বিয়ে দিতাম। কত টাকার প্রয়োজন তোর বাপের? হ্যাঁ, তোর বাপের কি টাকার এতটা অভাব যে বড় লোক ছাড়া বিয়ে দেওয়া যাবে না? তোর বাপকে শাহবাগে থালা নিয়ে বসতে বল। তন্ময় ছাড়া তোর বিয়ে অন্য কারোর সাথে হতে দেব না, কোনো দিনও না। দেখি তোর বাপ তোকে কিভাবে বিয়ে দেয়। কি ভেবেছিস তুই এভাবে তন্ময়ের জীবনটাকে শেষ করে তুই বড়লোক ছেলের গলায় মালা দিবি? জীবনেও হতে দেব না। যদি তন্ময় কাঁদে, তোকেও কাঁদতে হবে। সারা ছোঁয়াকে জড়িয়ে ধরে বলল, বেবি কি হয়েছে? এসব কি শুনছি? আমি জানি সামথিং ইজ রং। প্লিজ মাথা ঠান্ডা কর। দেখ তন্ময় কেমন পাগলামি করছে। আঙ্কেল সব মেনে নেবে। তুই তন্ময়কে বিয়ে করে নে। আমরা আছি সবাই, সব ঠিক হয়ে যাবে। আমি জানি অনেক সমস্যায় আছিস তুই। ছোঁয়া সারার থেকে নিজেকে ছাড়িয়ে নিল। বেশ কঠিন গলায় বলল,
আমার ড্রাইভার ওয়েট করছে। আমি এই বিষয়ে আর কথা বলতে চাই না। তাছাড়া আমি তন্ময়কে কোনো দিন ভালোবাসিনি। সারা হাজার রকম ভাবে ছোঁয়াকে বোঝানো ট্রাই করলো, কিন্তু কোনো কাজ হলো না। ছোঁয়া কারো কথা না শুনে তন্ময়কে ভেঙে চুরে একাকার করে গাড়িতে উঠে চলে গেল। তন্ময় বাচ্চাদের মতো হাউ মাউ করে কান্নাকাটি শুরু করলো। মৃন্ময়, দীপ্ত, সারা সবাই তন্ময়কে সামলাতে ব্যস্ত হয়ে পড়লো। কারো কোনো সান্ত্বনা তন্ময়ের হৃদয়ের যন্ত্রণাকে কমাতে পারলো না। কেউ যেন ধারালো তলোয়ার দিয়ে তন্ময়ের হৃদয়টা টুকরো টুকরো করে দিল। মানসিক যন্ত্রণায় ছটফট করছে তন্ময়। এই যন্ত্রণা বড়ই ভয়াবহ। যে পেয়েছে শুধুমাত্র সেই বোঝে। এমন যন্ত্রণার কোনো ওষুধ এই পৃথিবীতে নেই। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে। সারার হঠাৎ মনে পড়লো সে তো বাসায় কাউকে না জানিয়ে চলে এসেছে। সারার অসুস্থ শরীর। রোশন স্যারকে বললে সে জীবন নিয়েও আসতে দিত না, আর শাশুড়িকে বললে হাজারটা কথা শোনাতো। সারা ব্যাগ থেকে ফোন বের করলো। ফোনের দিকে তাকিয়ে চোখ উল্টে গেল তার। 97টা মিসড কল। সারা কলগুলো চেক করে দেখলো সব কল রোশন সিদ্দিকীর দেওয়া। ফোনটা যে কখন সাইলেন্ট হলো সে তো জানেই না। এদিকে ছোঁয়ার বাড়িতেও যাওয়া দরকার। ছোঁয়া যা কিছুই বলে যাক না কেন, ওর মনের অবস্থা যে ভালো নয় তা সারা ঢের জানে। এদিকে আবার তন্ময়কে না সামলাতে পারলে ভুলভাল কিছু একটা করে ফেলবে সে। সারার দুশ্চিন্তা দেখে মৃন্ময় বলল, সারা তুই বাসায় যা। আর হ্যাঁ, ওই মাদারবোর্ড ছোঁয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আজ থেকে। সবাই ওকে মিলে ব্লক দেব। জীবনে পাপ করেছিলাম ওর মতো বড়লোকের মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করে। ওর সাথে আজ আর কোনো সম্পর্ক নেই আমাদের। দীপ্ত তন্ময়ের উদ্দেশ্যে বলল, শালা তুই ছেবড়ি মানুষের মতো কান্দিস কেন? এসব ব্রেকআপের কষ্ট আহামরি কিছুই নয়। কাকিমার কাছে গিয়ে জিজ্ঞেস করিস তোকে জন্ম দিতে গিয়ে কতটুকু ব্যথা সহ্য করেছে। আজ থেকে প্রতিজ্ঞা কর, আমরা গরিব হয়ে জন্ম নিয়েছি, মরবো বড়লোক হয়ে। আমাদের 3 বন্ধুর একদিন বিশাল বড় ব্যবসা হবে, ছোঁয়ার বাবার চেয়েও বড়, অনেক বড়। তখন অনেক ছোঁয়ার বাপ মেয়ে নিজের হাতে নিয়ে আমাদের দিকে এগিয়ে আসবে। তোরা সামলা ওকে প্লিজ, আমি পরে ফোন দিব আবার। সারা ওদের বিদায় নিয়ে রোশন স্যারকে কল ব্যাক করলো। সারা একটা জিনিস খুব ভালোভাবেই জানে, যা কিছুই হয়ে যাক না কেন রোশন স্যার তাকে কখনোই কিচ্ছু বলবে না। রোশন স্যারকে সামলানোর জন্য তার একটু হাসি যথেষ্ট। রোশন সিদ্দিকী ফোন রিসিভ হতেই গম্ভীর কণ্ঠে বলল, আর ইউ ওকে? সারা হাসি মুখে উত্তর দিল, হ্যাঁ আমি ঠিক আছি। ফোন সাইলেন্ট ছিল, বুঝতে পারিনি। কুরিয়ারে একটা পার্সেল এসছে, নিয়েই ফিরছি। আবারও একই রকম কণ্ঠে উত্তর এলো। ইউর উইশ। বলেই ফোনটা কেটে দিল। এই প্রথমবার কেমন অদ্ভুত শোনালো রোশন স্যারের কথা। কেমন যেন ভারী কণ্ঠে উত্তর দিলেন। সারা দ্রুত কুরিয়ার অফিসে গেল। একটা নাম না জানা অজ্ঞাত ব্যক্তি সারার নামে পার্সেল পাঠিয়েছে। শুধু পার্সেল নয়, সে প্রায়ই তার ফোন নাম্বারে রোমান্টিক সব মেসেজ সেন্ড করে। সারার এই নাম্বারটা পৃথিবীর কেউ জানে না, কাজেই এই নাম্বার বাইরে যাওয়ার কোনো সিস্টেমই নেই। এই নিয়ে 5 বার কুরিয়ারে পার্সেল এলো। খুব অদ্ভুত ব্যাপার, তার একান্ত পছন্দগুলো এই অজ্ঞাত ব্যক্তিটা জানে। এমন বড় লোকে পার্সেলকে দেয় তাকে। প্রথমবার বিশাল বড় একটা কসমেটিক্সের বক্স পাঠিয়েছিল, সেখানে সব ব্র্যান্ডেড সাজগোজের প্রোডাক্ট ছিল। এর পরের বার এলো জুতোর পার্সেল। সারার একদম পায়ের মাপের 8 জোড়া দামি দামি জুতো পাঠালো। এর পরের বার 30টা সুন্দর কালারের লিপস্টিক পাঠালো। এর পরের বার পাঠালো বিশাল বড় বড় 2টো পান্ডা, সাথে অনেক রকমের কানের দুল, সাথে অনেকগুলো ফুলও ছিল। আজ আবার কি আছে কে জানে। সারা পার্সেল রিসিভ করে একটু মন খারাপ করলো। গিফটগুলো যে পাঠাচ্ছে পাঠাক, একদিন না একদিন ঠিকই তার পরিচয় দেবে, আর যেদিন পরিচয় পাবে সেদিনই মুখের ওপর ছুঁড়ে মারবে। মনটা ভারী হলো সারার। এই গিফটগুলো যদি রোশন স্যার দিতেন, আজ খুশিতে পাগল হয়ে যেত সে। আচ্ছা, রোশন স্যার কি কোনোদিন এভাবে সারপ্রাইজ দিতে পারবেন? উনি কি আদৌ বোঝেন? এসব হয়তো ওনার বয়সী পুরুষেরা বোঝে না। বিকালে সারা বাসায় ফিরে এলো। বাসায় সবাই তখন ঘুমাচ্ছে। পার্সেল হাতে চুপি চুপি সারা নিজের ঘরে প্রবেশ করলো। রুমে প্রবেশ করে পার্সেলটা নিচে রাখলো। বিছানায় বসে রোশন সিদ্দিকী ল্যাপটপ চাপাচাপি করছেন। সারা রোশনের ভাবসাব খুব একটা ভালো বুঝছে না। রোশনের কাছে এগিয়ে গিয়ে বলল, কিভাবে যে ফোন সাইলেন্ট হলো টের পাইনি। সারা এগিয়ে আসতেই রোশন ল্যাপটপের শাটার অফ করে দিল।
চেহারার অবস্থা আকাশে কালবৈশাখী মেঘের মতো ভয়ানক। সারা একটু ভয় করছে। সে আমতা আমতা করে বলল, আপনি কি রাগ করেছেন স্যার? আসলে কি হয়েছে জানেন? রোশন সারার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, I am not interested. সারা ধপ করে বিছানায় রোশনের পাশে বসলো। রোশনের মুখের দিকে উকি মেরে বলল, যা ভেবেছিলাম তাই, মাই স্বামী ইজ রাগিং। রোশন অদ্ভুত চোখে সারার দিকে তাকালো। এটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? রোশনের অদ্ভুত চাহনি মুখের দিকে তাকিয়ে থাকা দেখে সারা বলল, কত ডিগ্রি রেগে আছেন স্যার? রোশন চোখে চশমা খুলল। সারার ফ্যাকাশে চেহারার দিকে তাকিয়ে বলল, তুমি কি আমার সাথে মজা করছো? টেবিলে খাবার অ্যান্ড ওষুধ আছে, খেয়ে নিও। বলেই রোশন বিছানা ছেড়ে নামলো। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে বাইরের চাবি নিয়ে ঘর ছেড়ে বাইরে চলে গেল। সারা পেছন থেকে ডেকে বলল, আরে যাচ্ছেন কোথায়? আমি অসুস্থ মানুষ, হাত দিয়ে খেতে পারবো না। না। বাইকের হর্নের শব্দ শোনা গেল, মানে রোশন বাইক নিয়ে বেরিয়ে পড়েছে। সারা পড়লো মহাবিপদে। সে রেগে গেলে তো রোশন সিদ্দিকী ঠান্ডা মাথায় ডিল করে, কিন্তু রোশন সিদ্দিকীর রাগ সে কিভাবে নিবারণ করবে? রোশন সিদ্দিকীর পছন্দ অপছন্দের ব্যাপারে তো কিছুই সে জানে না। সারার ফোনে মেসেজের টুং করে একটা শব্দ হলো। ইনবক্স ওপেন করে দেখলো রোশন স্যারের মেসেজ। সেখানে লেখা রয়েছে, বাসায় ফিরে যেন দেখি খাবার অ্যান্ড মেডিসিন খেয়ে নিয়েছেন, না হলে ভালো হবে না ব্যাপারটা। সারা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে খাবার আর ঔষধ খেয়ে নিল। ক্রমাগত রোশন স্যারের ফোনে ট্রাই করেই যাচ্ছে, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। ফোন তুলছেন না রোশন স্যার। সারা পুরো রুম জুড়ে পায়চারি করতে করতে ইউটিউবে সার্চ দিল কিভাবে স্বামীর মন ভালো করতে হয়। অতি দ্রুত ফোন চাপার ফলে মন ভালোটুকু লেখা আসেনি, সাথে সাথে সারার বাক্যটুকুর মানেই বদলে গেল। ইউটিউবে অসংখ্য আজে বাজে জিনিসে ভরে গেল। সারা দ্রুত কেটে দিয়ে চোখ কপালে তুলে বলল, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এসব কি? হ্যাঁ, ইউটিউব, নিজের মায়ের থেকে পরামর্শ, বিবাহিত কাজিন, সবার থেকে এতক্ষণ পরামর্শ নেওয়া শেষ যে কিভাবে স্বামীর মন ভালো করতে হয়। সন্ধ্যা গড়িয়ে ঘড়ির কাঁটা রাত 11টা বাজে। এত রাত করে রোশন স্যার কখনো বাড়িতে ফেরেন না। সারা একবার ঘর আর একবার বারান্দা করছে, অশান্তিতে ছটফট করছে সে। অবশেষে রাত 11:30টার সময় রোশন স্যার বাসায় ফিরলেন। সারা ছুটে গেল বারান্দার দিকে। রোশনের গম্ভীর মুখের দিকে তাকিয়ে আহ্লাদি গলায় বলল, এত লেট করলেন কেন? জানেন না রাতে আমার একা ভয় করে? রোশন সে কথার কোনো উত্তর না দিয়ে বাইক রেখে রুমে চলে গেল। সারা পিছপিছ গেল রোশনের সাথে। রোশন ওয়ার্ড্রপ খুলে একটা ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে গেল। চেঞ্জ করে ফিরে এসে সারার দিকে একবারও তাকালো না, সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়লো। সারা অবাক হয়ে রোশনের দিকে তাকালো। রোশন তাকে একটু পাত্তা দিচ্ছে না কেন? রোশনের রাগ ভাঙাতে গিয়ে নিজেই রেগে যাচ্ছে সে এবারে। বিরক্ত হয়ে রোশনের কাছে গিয়ে বলল, বিয়ে হতে পারলো না 2 দিন, এক্ষুনি এত অবহেলা? রাত করে বাড়ি ফিরছেন, আমার দিকে তাকাচ্ছে না, সমস্যা কি? রোশন কোনো কথার উত্তর দিল না, সে ঘুমের চেষ্টা চালালো। সারা বিরক্ত হয়ে রোশনের গায়ে হাত রেখে বলল, কি সমস্যা আপনার? কথা বলছেন না কেন? রোশন সারার হাত ঝাড়ি মেরে বলল, তুমি কি আমাকে ঘুমোতে দেবে নাকি রুমের বাইরে যাব? সারা নিজেই কথায় কথায় চাঁদ করে ওঠে। সে আবার আরেকজনের রাগ ভাঙাবে, কিন্তু কিভাবে? সেই ধৈর্যই তার নেই। নিজেই বিরক্ত হয়ে বলল, বাইরে তো যাবিনি, ঘরে এত সুন্দরী বউয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেই রুচি আছে আপনার? যদি ঠিক বয়সে বিয়ে করতেন তাহলে আজ এই কচি তরুণী সুন্দরী বউ রেখে ঘরের বাইরে যাওয়ার কথা ভাবতেন না। সব এনার্জি তো আপনার শেষ। কিন্তু আমার তো উঠতি বয়স কেবলই শুরু হলো। বাবা যে কেন এই মধ্য বয়সী আধা বুড়ো লোকটার সাথে আমার বিয়েটা দিয়ে আমার জীবন যৌবন সব নষ্ট করলো। একটা অসুস্থ রোগীর সাথে বাবা আমার বিয়ে দিয়েছেন। রোশন শোয়া ছেড়ে উঠে বসলো। চোখের চশমাটা দ্রুত পরে নিল। ডান ভ্রু কুঁচকে বিরক্ত চোখে সারার দিকে তাকিয়ে বলল, কি বললে? আমি অসুস্থ? তোমার কোন দিক থেকে আমাকে অসুস্থ মনে হচ্ছে? সারা আঙুল উঠিয়ে রোশনের উদ্দেশ্যে বলল, যদি সুস্থই হতেন এতদিন আমরা এক ঘরে ঘুমালাম, অথচ আপনি বাবা ডাক শুনতে পারলেন না। এটা সমস্যা ছাড়া কি? মুহূর্তের মাঝেই
রোশনের ঝড় বৃষ্টির রাতের কথা মনে পড়ে গেল। সারার অজান্তেই তাদের মাঝে গম্ভীর একটা সম্পর্ক হয়েছে। সারা যদি কখনো জানে তার অজান্তেই রোশন এত বড় একটা কাজ করেছে, তাহলে কি ভাবে? রোশন তার অসুস্থতার ফায়দা নিয়েছে? অন্য জগতে হারিয়ে গেল রোশন। সে সারার কথার আর কোনো উত্তর দিল না, গম্ভীর হয়ে বসে রইল বিছানায়। রোশনকে গম্ভীর দেখে সারা তার সামনে হাতির তুড়ি বাজিয়ে বলল, ভাবছেন? রোশন তীব্র বিরক্তিতে চোখ সারার দিকে তাকিয়ে বলল, নোংরা কথাবার্তা বন্ধ করো, আমি ক্লান্ত, ঘুমোতে চাই। বলেই আবারও শুয়ে পড়ল। সারা চেষ্টা করেও কোনোভাবে রাত ভাঙাতে পারল না। এইভাবেই কেটে গেল 3 দিন। রোশনের রাগ একটুও কমেনি। এর মাঝে সারা সব রকমের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে। 3 দিন পর রাত 11টা বাজে। রোশন বাইক নিয়ে সবেমাত্র বাসায় ফিরল। গত 3 দিন ধরে বাসায় ফেরার পর দেখছে সারা দাঁড়িয়ে আছে, এক নিঃশ্বাসে খানিকটা বিড়বিড় করছে। বাবা যে কেন এই বয়স্ক লোকটার সাথে বিয়ে দিয়েছিল, এইভাবেই শুরু করে রেগুলার। আজ সারাকে না দেখে রোশন আশেপাশে তাকালো। সারা দুষ্টু, কোথাও লুকিয়ে থাকতে পারে হয়তো। এদিক ওদিক উকি মেরেও লাভ হলো না। আজ ভীষণ টায়ার্ড লাগছে রোশনের। শার্টের বোতাম খুলতে খুলতে রুমে প্রবেশ করলো। রুম অন্ধকারাচ্ছন্ন করে রাখা। রোশন দুবার সারার নাম ধরে ডাকলো, কিন্তু সারা শব্দ পেল না। বুকের ভেতরে অজানা এক দুশ্চিন্তা বাড়ি মেরে উঠল। সেকেন্ডের মাঝে হাজারো চিন্তা মস্তিষ্কে বাসা বাঁধলো। রোশন হাতড়িয়ে রুমে লাইট অন করলো। লাইট অন করতেই দক্ষিণের ওয়ালে চোখ পড়তেই রোশনের চোখ দুটো যেন কপালে উঠল। অবাক চোখে তাকিয়ে রইল তার সামনে দাঁড়িয়ে থাকা রমণীটির দিকে। চোখে যেন ভ্রম দেখছে রোশন। তার সামনে অতিরিক্ত কথা বলা সেই অবুঝ পাগলি মেয়েটা আর নেই, যেন এক আবেদনময়ী নারী তার ভালোবাসার ডাকে ডাকছে। রোশন সারার পা থেকে মাথা অব্দি তাকালো। সারার গায়ে রোশনের নীল রঙের একটা শার্ট, যা হাঁটুর ওপর অব্দি পড়েছে। পরনে কালো শর্ট স্কার্ট, যা হাঁটুর ওপর পর্যন্ত, কিন্তু শার্টে সেটা ঢেকে গিয়েছে। হাঁটু হতে পা পর্যন্ত থপথপে সাদা দেখাচ্ছে, যেন সদ্য ফোটা লাউয়ের দুধ সাদা ফুল। এক পায়ে একটা পায়েল পরা, বা পায়ে একটা আঙুর পরা রয়েছে। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, সোনালী রঙের চুলগুলো এলোমেলো ভাবে ছেড়ে দেওয়া। সারার উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট কামড়ে রোশনের দিকে এগিয়ে যাচ্ছে। রোশনের কাছাকাছি গিয়ে ওর গলা জড়িয়ে ধরে টাই খুলতে খুলতে বলল, টাই আমি খুলে দিচ্ছি স্যার। রোশনের রাগ কখন যে কোথায় উঠে গেছে সে নিজেও জানে না। সে শুধু মাদকগ্রস্তের ন্যায় তাকিয়ে রয়েছে সারার দিকে। সারাকে এত মোহনীয় দেখাচ্ছে কেন আজ? রোশন শুকনো কাশি দিয়ে বলল, উল্টাপাল্টা কিছু খাওনি তো? এমন অদ্ভুত পোশাক পরেছো। সারা টাইটা খুলে বিছানায় ছুঁড়ে মেরে রোশনের শার্টের বোতাম খুলতে খুলতে বলল, আরে আমার স্বামীর কি অধিকার নেই মাঝে মাঝে বউকে একটু হট লুকে দেখার? শার্টের বোতাম খোলা শেষ হলে রোশনের উন্মুক্ত বুকে সারা আঙুল ছোঁয়ালো। রোশন টিচার হিসেবে ধৈর্যশীল পুরুষ হতে পারে, কিন্তু স্বামী হিসেবে বউয়ের আবেদনময়ী ইশারায় চুপ থাকার মতো ধৈর্যশীল সে মোটেও নয়। সারার ঘাড়ে হাত রেখে বলল, স্বামীকে তার অধিকার প্রয়োগ করতে দিচ্ছ? সারা দুষ্ট হেসে জবাব দিল, যে স্বামী 3 দিন রাগ করে থাকে তার কি আদৌ অধিকার লাগবে? রোশনের 2 ঠোঁট জুড়ে বিশ্বজয়ের হাসি। মাদক ভরা কণ্ঠে সে বলল, কোনো রাগ নেই সুইটহার্ট। সারা কৌতূহলী চোখে জিজ্ঞেস করলো, রাগ শেষ? সারা এবার রোশনের গলা ছেড়ে বলল, আমারও রোম্যান্স শেষ। বিবাহিত এক বান্ধবী শিখিয়ে দিয়েছিল পুরুষ মানুষ ভীষণ চরিত্রহীন হয়। একবার হট লুকে সামনে যাও, বিষও খেয়ে নেবে। আপনার রাগ শেষ, আমারও রোম্যান্স শেষ। বলেই হাঁটা দিল। রোশন সারার হাত টেনে ধরল। ভারী হয়ে আসা কণ্ঠে বলল, তোমার রোম্যান্স শেষ? সারা কাচুমচু মুখে বলল, জি স্যার। রোশন সারাকে এক টানে নিজের কাছে নিয়ে এলো। পেছন থেকে সারার কোমর জড়িয়ে বলল, কিন্তু আমার শুরু, লেট মি ফিনিশ সুইটহার্ট।